ইরানকে ঘিরে এখন যে সামরিক প্রস্তুতি চলছে সেটাকে আর শুধু চাপ সৃষ্টি বলে উড়িয়ে দেওয়া কঠিন। পেন্টাগন ধীরে ধীরে এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যেখানে পরিকল্পনা আর কাগজের সীমাবদ্ধ নেই, এটা বাস্তবে মাঠে নামার দিকেই এগোচ্ছে। কিন্তু এই উত্তপ্ত মুহূর্তে ইরান ইস্যুতে সৌদি আরবের অবস্থানও হয়ে উঠেছে দুই মুখে দুই সুর, যা মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকেতগুলোর একটি। প্রকাশ্যে রিয়াদ বারবার বলছে উত্তেজনা কমাতে, যুদ্ধ এড়াতে এবং সংলাপে ফিরতে। কিন্তু ওয়াশিংটনের একটি গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান নাকি উল্টো বার্তা দিয়েছেন, ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন না করে তাহলে তেহরানের শাসন ব্যবস্থা আরও শক্ত হয়ে উঠবে। এই দ্বিমুখী অবস্থান স্পষ্ট করে দেয় পর্দার আড়ালে কিছু মিত্রদেশ যুদ্ধ থামাতে নয়, বরং যুদ্ধের ফলাফল নিজেদের পক্ষে টানতে টাইমিং আর স্কেল নিয়ে কঠিন হিসেব করছে। আর ঠিক এই সময়ে রিপোর্ট আসছে ট্রাম্প এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারে, যেখানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা এমনকি আইআরজিসির শীর্ষ নেতৃত্ব লক্ষ্যবস্তু হতে পারে। যুদ্ধ যদি শুরু হয় তাহলে সেটা এক ধাক্কায় ফুল স্কেল ইনভেনশন নয়। যুক্তরাষ্ট্রের কৌশল সাধারণত ধাপে ধাপে বহু ডোমেইনে শক অ্যান্ড ডিসরাপ্ট স্টাইলে অপারেশন চালিয়ে প্রতিপক্ষকে ভেঙে দেওয়ার দিকেই যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথম ধাপটা প্রায় নিশ্চিতভাবেই হবে শেপিং দ্য ব্যাটল স্পেস, মানে যুদ্ধ শুরুর আগেই যুদ্ধক্ষেত্রকে প্রস্তুত করে নেওয়া। এর মধ্যে পড়ে মধ্যপ্রাচ্যে বাড়তি ডেস্ট্রয়ার বাই ক্রুজ মোতায়েন, আকাশে ট্যাঙ্কার বিমান পাঠানো, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম যেমন গ্লোলার টাইপ এগিয়ে রাখা, আকাশ প্রতিরক্ষা বসানো আর ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে নন এসেনশিয়াল জনবল সম্পদ সরিয়ে নেওয়া। এই পুলব্যাক অনেকের চোখে পিছু হটা মনে হলেও যুদ্ধনীতিতে এটা উল্টো। এটা বলে দেয় ঘাঁটি যেন প্রথম প্রতিশোধের আঘাতে কম ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে ইরানের সম্ভাব্য মিসাইল বা ড্রোন প্রতিরক্ষার জন্য মিত্র দেশগুলোকে প্রস্তুত করা হয়, অর্থাৎ যুদ্ধ শুরুর আগে ডিফেন্সিভ শিল্ড শক্ত করা, এটাই বড় সংকেত। দ্বিতীয় ধাপটা হতে পারে সাইবার ও ইন্টেলিজেন্স ব্লাইন্ডিং। এটা এমন এক অপারেশন যা চোখে দেখা যায় না, কিন্তু যুদ্ধের ফাউন্ডেশনও বদলে দেয়। যুক্তরাষ্ট্র আগে চেষ্টা করবে ইরানের রাডার নেটওয়ার্ক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল লিঙ্ক, এয়ার ডিফেন্স কমিউনিকেশন এবং সেন্সর ফিউশন সক্ষমতাকে অস্থির করতে। ইরান যদি রাডার দিয়ে দেখতে না পারে বা দেখতে পেলেও সিদ্ধান্ত নিতে দেরি হয়, তাহলে আকাশে স্টেলথ প্ল্যাটফর্ম ঢোকানো অনেক সহজ হয়। একই সাথে অনলাইনে ডিসইনফরমেশন ও প্যানিক ম্যানেজমেন্ট, মানুষ কি জানছে, কি বিশ্বাস করছে, সেটাও যুদ্ধের অংশ হয়ে ওঠে। বড় হামলার ঠিক আগে একটি রাষ্ট্রকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় তার ভেতরের বিভ্রান্তি। তৃতীয় ধাপ হল স্যাট বাই ডেড এয়ার ডিফেন্স, দমন ও ধ্বংস। যুক্তরাষ্ট্র যদি সত্যিই বড় স্ট্রাইক চালায়, তারা প্রথমে ইরানের SAM সাইট, ফায়ার কন্ট্রোল রাডার, কমান্ড পোস্ট এবং এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মূল নোডগুলো টার্গেট করবে। এখানে স্টেলথ প্ল্যাটফর্ম যেমন F-35 শ্রেণী স্ট্যান্ড অফ বা মিউনিশন ব্যবহারের সম্ভাবনা থাকে, যাতে আকাশ প্রতিরক্ষাকে ধাপে ধাপে ভেঙে ফেলা যায়। ইরানের আকাশ প্রতিরক্ষা যত শক্তিই হোক, যদি সেটা স্তরভিত্তিকভাবে একীভূত না থাকে তাহলে ভাঙার জায়গা তৈরি হয়। আর একবার এয়ার ডিফেন্স করিডোর তৈরি হয়ে গেলে তারপর মূল আঘাত নামানো হয়। চতুর্থ ধাপ হতে পারে প্রিসিশন স্ট্রাইক অন নিউক্লিয়ার অ্যান্ড মিলিটারি নোডস, মানে নির্দিষ্ট পরিমাণ অবকাঠামো, ক্ষেপণাস্ত্র উৎপাদন বা মজুদ কেন্দ্র, ড্রোন ফ্যাক্টরি, গবেষণা স্থাপনা এবং আইআরজিসির অপারেশনাল অবকাঠামোতে আঘাত। যদি লক্ষ্য কেবল সক্ষমতা কমানো হয়, তাহলে স্ট্রাইক হবে তুলনামূলকভাবে সীমিত কিন্তু অত্যন্ত নিখুঁত, কয়েক রাত বা কয়েক দফায়। কিন্তু যদি লক্ষ্য বড় হয়, যেমন শাসন ব্যবস্থাকে অস্থির করা, তাহলে টার্গেট লিস্ট হবে বড়। যোগাযোগ কেন্দ্র, নিরাপত্তা বাহিনীর কমান্ড, আইআরজিসির আঞ্চলিক সদর এবং রাষ্ট্রের কন্ট্রোল সিস্টেম। এই ধাপে যুক্তরাষ্ট্র সাধারণত এমনভাবে আঘাত করে যাতে প্রতিপক্ষ দ্রুত পাল্টা সংঘটিত না হতে পারে, মানে অপারেশনাল টেম্পো ধরে রাখা। পঞ্চম ধাপ হতে পারে ডিক্যাপিটেশন ফোকাসড অপশন, যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে সবচেয়ে বিস্ফোরক। রিপোর্টগুলো বলছে আইআরজিসির শীর্ষ নেতৃত্ব টার্গেট হওয়ার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র যদি মনে করে নেতৃত্ব সরালে কমান্ড ভেঙে পড়বে, তারা সীমিত সময়ের মধ্যে শীর্ষ ব্যক্তিদের উপর প্রিসিশন স্ট্রাইক চালাতে পারে। কিন্তু এখানেই বড় ঝুঁকি। ইরানের মতো ব্যবস্থায় নেতৃত্ব আহত হলেও রাষ্ট্রযন্ত্র সবসময় ভেঙে পড়ে না।
বরং অনেক সময় জাতীয়তাবাদ ও কঠোর প্রতিরোধ আরও বেড়ে যায়। তবুও শক তৈরির জন্য এই অপশন টেবিলে থাকে, বিশেষ করে যদি লক্ষ্য হয় দ্রুত রাজনৈতিক কম্পন তৈরি করা। ষষ্ঠ ধাপ হতে পারে মেরিটাইম প্রেসার। হরমুজ, ওমান সাগর, আরব সাগরের করিডোরকে ঘিরে নৌ নিরাপত্তা বলয় তৈরি করা। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র চাইবে ইরানের নৌ সক্ষমতাকে নিরস্ত্র করতে ফার্স্ট অ্যাটাক বোট, মাইন লেয়ার, কোস্টাল মিসাইল ব্যাটারি এবং সাবমেরিন থ্রেটকে কন্টেইন করতে। একই সাথে বাণিজ্যিক জাহাজ চলাচলকে নিয়ন্ত্রণ রাখতে তারা কনভয় বা এক্সকর্ট বাড়াতে পারে বা নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে চলাচল সীমিত করতে পারে। লক্ষ্য একটাই, ইরান যেন হরমুজকে বিশ্ব অর্থনীতির বিরুদ্ধে চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে। কারণ হরমুজ অস্থির মানে তেলের দাম লাফ, বাজার কাঁপা এবং রাজনৈতিক চাপ ওয়াশিংটনের উপর ফিরে আসা। সপ্তম ধাপ হল রিজিওনাল বেসড ডিফেন্স বনাম ইরানের রিটেলিয়েশন। কারণ যুক্তরাষ্ট্র আঘাত করলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া প্রায় নিশ্চিত। ইরানের সবচেয়ে সম্ভাব্য পাল্টা পথ হল উপসাগরীয় মার্কিন ঘাঁটি, লজিস্টিক হাব, বন্দর সুবিধা এবং আকাশ প্রতিরক্ষা ব্যস্ত করে দেওয়া। তাই হামলার শুরুতেই যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ইন্টারসেপ্ট ও হার্ডেনিং বাড়াতে, প্যাট্রিয়ট বাই থার্ড নৌবহরের এয়ার ডিফেন্স এবং দ্রুত রিপেয়ার সক্ষমতা প্রস্তুত রাখা। যুদ্ধের প্রথম ৭২ ঘণ্টা এখানে সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ এই সময়ে প্রতিশোধের ঢেউ আসে আর যে পক্ষ বেশি স্থির থাকে তারই মোমেন্টাম তৈরি হয়। সবশেষে যুদ্ধ যদি সত্যি রেজিম চেঞ্জ লক্ষ্য নিয়ে এগোয়, তাহলে শুরুটা সীমিত স্ট্রাইক দিয়ে হলেও দ্রুত সেটা দীর্ঘ ক্যাম্পেইনের রূপ নিতে পারে। কারণ শাসন পরিবর্তন মানে কেবল স্থাপনা ধ্বংস নয়, এটা রাষ্ট্রের নিরাপত্তা যন্ত্র, কমান্ড কাঠামো এবং রাজনৈতিক কেন্দ্রকে দীর্ঘ সময় ধরে চাপে রাখা। যুক্তরাষ্ট্র এই পথ বেছে নিলে অপারেশন হবে আরও বড়, আরও দীর্ঘ এবং প্রতিক্রিয়াও হবে আরও বিস্তৃত। ইরান তখন শুধু সামরিক নয়, প্রক্সি নেটওয়ার্ক, সাইবার এবং হরমুজ অর্থনীতি সব দিক থেকেই পাল্টা চাপ দিতে পারে। আর এখানেই সৌদি আরবের দ্বিমুখী সুর আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ প্রকাশ্যে তারা শান্তি চাইবে, কিন্তু ভেতরে ভেতরে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক সুবিধার হিসাব মিলিয়ে সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র যদি সত্যি আঘাত শুরু করে, সেটা কি হবে এক রাতের কন্টেন্ট স্ট্রাইক, নাকি কয়েক সপ্তাহের সাস্টেইনড ক্যাম্পেইন যার শেষ প্রান্তে রেজিম চেঞ্জ পর্যন্ত লক্ষ্য থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।